This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। মধুকল্পিতার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। একাধিক প্রশ্ন উঠছে মধুকল্পিতা, বিগত কয়েকদিন ধরে আমরা সেই প্রশ্ন তুলছি। নিয়ম ভেঙে কার নির্দেশে বিডিও অফিসে বসতে হলো বিচারকদের? কালিয়াচক কাণ্ডের তদন্তে এনআইএ এর হাতে চাঞ্চল্যকর তথ্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী, শ্রাবন্তী এবং সুব্রত। শ্রাবন্তীর কাছে আগে যাব। শ্রাবন্তী, কোথায় বসার কথা ছিল, মানে কোথায় বসে এসআইআর এর কাজ করার কথা ছিল? সেটা কি অন্য কোনো জায়গায়, বিডিও অফিস নয়? তাহলে বিডিও অফিসে কে বসতে বললো বা কারা ব্যবস্থা করলো, কেন পরিবর্তন করা হলো? শুভজিৎ, যখন কলকাতা হাইকোর্টে মিটিং হয়েছিল তখন কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে জেলার যারা জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন তারা কোনো এসডিও অফিস বা বিডিও অফিসে বসবেন। সাধারণভাবে সেরকমটাই নির্দেশিকা দেওয়া হয়। ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে একটি 3 জনের সদস্য তৈরি করে দিতে বলা হয়। তারা এই ভেন্যুগুলো দেখে দেবেন যে কোথায় এসডিও অফিসে কাজ করতে সুবিধা হবে না বিডিও অফিসে কাজ করতে সুবিধা হবে। সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি যে এই জুডিশিয়াল অফিসারদের জন্য এই ব্লক অফিসে, অর্থাৎ যেটা নিয়মই নয় সেটা ঠিক করে দিয়েছিলেন সেই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং 3 অফিসার দিয়ে যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটি মারফতই এই জায়গাটা ঠিক হয়েছিল। এই ভেন্যু নিয়ে আপত্তি প্রকাশ করা হয়েছিল এবং এই ভেন্যুতে অনেকটা যেখানে তারা থাকছেন এবং এই ভেন্যু সেটা অনেকটাই দূর বলে এই চিঠিতেও উল্লেখ করা হয়েছে। যেরকমটা চিঠি দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে তারা সাধারণভাবে জানান, যেহেতু তিনিই সমস্তটা অর্গানাইজ করেন এবং তারপর সেটা থ্রু ডিএম অর্থাৎ জেলা শাসক মারফত যায়। এই চিঠি প্রথমে দেওয়া হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এবং সেই ডিএম সেইটি জেলা শাসককে দেন, এরকমটাই খবর রয়েছে। কেন ব্লক অফিসে বসতে বাধ্য করা হলো, কেন এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো যেখানে হাইকোর্টের নির্দেশ রয়েছে যে এসডিও এবং বিডিও অফিসে বসতে হবে, তার কারণ সেখানকার নিরাপত্তা একরকম, তাহলে কেন এরকমভাবে হঠাৎ করে ব্লক অফিসে বসতে দেওয়া হলো? আপাতত এই গোটা ঘটনারই তদন্ত করছে কমিশন। সঙ্গে থাকো শ্রাবন্তী। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শুভজিৎ, আমাদের অপর প্রতিনিধি সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রতোষ, একগুচ্ছ প্রশ্ন উঠে আসছে এবং সবথেকে বড় প্রশ্ন, কার নির্দেশ, কে এমন নির্দেশ দিল যে বিডিও অফিসে বসতে হলো বিচারকদের? এটা কি পূর্ব পরিকল্পিত কোনো একটা ঘটনা ঘটানোর জন্য বহুদিন ধরে কি ছকটা কষা হচ্ছিল? দেখো, যে ঘটনাগুলো ঘটছে এবং তার যদি একটা একটা করে স্তর যখন উঠে আসছে তখন তাতে এটা যেন ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে যে এইটা পেছনে পুরোপুরি একটা যেন ষড়যন্ত্র কাজ করেছে। ঠিক যে ষড়যন্ত্র দিয়ে মানুষের ক্ষোভ বিক্ষোভকে একটা হিংসাত্মক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে এবং একই রকমভাবে বিচারকদেরকে ওপর হামলার চেষ্টা হয়েছে এবং অ্যাক্সিডেন্ট, এই যে দুর্ঘটনা ঘটানো, সেটার পেছনেও কিন্তু ষড়যন্ত্র এবং এই সমস্তগুলো একের পর এক খতিয়ে দেখছে এনআইএ। যেটা এখানে চাঞ্চল্যকর বিষয়টা হয়েছে যে পরিষ্কার স্পষ্টভাবে নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে যে বিচারকদেরকে তারা জেলা শাসকের দপ্তর, খুব যদি সমস্যা হয় তাহলে যদি কোনো সাবডিভিশন হয় তাহলে সেখানে এসডিওর দপ্তর, মানে এই 2 প্রশাসনিক ভবনেই কিন্তু তাদের কাজ করার নির্দেশ রয়েছে। তো তাহলে বিডিও অফিসে কেন বিচারকদেরকে পাঠানো হয়েছিল? প্রথম দিকে যখন কাজ হচ্ছিল বিএলওদেরকে নিয়ে এবং তখন সুপারভাইজারকে নিয়ে, তখন কিন্তু বিডিও অফিস বা পঞ্চায়েত দপ্তরগুলোকে নির্বাচন কমিশন কাজে লাগিয়েছিল। কিন্তু পরবর্তীতে এটা যখন বিচারকরা যখন এই কাজে লিপ্ত হলেন, তো তারা যখন খতিয়ে দেখা শুরু করলেন, তখন কিন্তু তাদেরকে বলা হয়েছিল যে তারা তাদের নিরাপত্তার স্বার্থেই প্রশাসনিক ভবন, মানে জেলা শাসকের যে দপ্তর রয়েছে সেই দপ্তর, অথবা এসডিওর যে দপ্তর রয়েছে সেই দপ্তর। তা এখন এখানে মালদাতে জেলা শাসক এবং পুলিশ সুপার দুজনেই কিন্তু 18ই মার্চ এখানে তারা জয়েন করেন। কারণ এই 18ই মার্চ এই জেলা শাসক এখানে মানে এম্বার্গো শুরু হওয়ার নির্বাচনী বিধি শুরু হওয়ার পরেই তারা এখানে আসেন। তো সেখানে এই জেলা শাসকই কিন্তু, আর 18 মার্চের পরে 23 মার্চ এই বিচারকরা সেই চিঠি দেন। তারা তাদের নিরাপত্তাহীনতার কথা বলেন, হামলার আশঙ্কা করেন, যে কারণ যে এলাকায় তারা যাচ্ছেন, এই মোথাবাড়ি হোক বা কালিয়াচক হোক, যে এই সমস্ত এলাকাতে গিয়ে তারা যে কোনো মুহূর্তে হামলা হতে পারে বা এই ধরনের আশঙ্কা তারা করছিলেন। এবং এখনও তোমাকে আমি বলি যে মালদার অনেক বিচারক যারা কিন্তু সেই আশঙ্কা করছেন, শুধু মালদা নয়, যেহেতু পাশে ঠিক লাগোয়া রয়েছে মুর্শিদাবাদ,
সেখানকার কিছু বিচারক অফ দ্য রেকর্ড আমাদের কাছে যেটা জানিয়েছেন যে তারা কিন্তু এখনো আতঙ্কে আছেন এবং তাদেরকে দিয়ে আতঙ্কের পরিবেশ সেখানে রয়েছে এবং এখনো পর্যন্ত তারা আতঙ্কেই রয়েছেন। যদিও এই মালদার ঘটনার পর আমরা দেখতে পাচ্ছি সেখানে এনআইএর আধিকারিকরা শুভজিৎ যখন এই তদন্ত ভার নিচ্ছেন তখন একটার পর একটা তথ্য কিন্তু সামনে আসছে। এই নির্বাচন কমিশনকে আপনাদের তো প্রশ্ন করা উচিত, ঘেঁটি ধরে প্রশ্ন করা উচিত। এই নির্বাচন কমিশনে তো পুরো বাংলার প্রশাসনকে বদলে দিয়েছে। একটা তথ্য দিচ্ছি আপনাদের, আরো 4টে রাজ্যে ভোট হচ্ছে। 4টে রাজ্যে সম্মিলিত বা বাকি রাজ্যগুলো সম্মিলিতভাবে যত অফিসার বদলি হয়েছে তার 21 গুণ বেশি অফিসার বাংলায় বদলি করেছে নির্বাচন কমিশন বিজেপিকে ভোট চুরিতে মদত করবে বলে। এই যে ডিএমকে বসিয়েছে, এই ডিএম কি করলো তাহলে? আরেকটা কথা, মালদার পুলিশ অবজারভার নির্বাচন কমিশন বসিয়েছে জয়ন্ত কান্তকে। জয়ন্ত কান্তের স্ত্রী তৃণমূল কংগ্রেস প্রেস কনফারেন্স করে ছবি দেখিয়ে প্রমাণ করে দিয়েছে বিজেপির বিহারের বিধানসভার প্রার্থী ছিল। তাকে পুলিশ অবজারভার মালদা করার পর এই কাণ্ড ঘটেছে মালদায়। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন? ঠিক, সব কিছু নিয়ে নেবে আমাদের হাত থেকে, সব দায়িত্ব নিজেরা নিয়ে নেবে। নিজেদের বিজেপি আর অমিত শাহর কথায় বিভিন্ন রাজ্য থেকে বিজেপির গুটিগুলোকে বসাবে। তারপরে কোনো ঘটনা ঘটলে তখন ন্যাকা কান্না কাঁদবে তৃণমূল কি করছে, রাজ্য সরকার কি করছে। রাজ্য সরকার তো হাতে কিছুই নেই, একটা অঘোষিত এমার্জেন্সি চলছে বাংলায়। নির্বাচন কমিশন আর জ্ঞানেশ কুমারকে, TV9কে বলবো কলার ধরে জিজ্ঞেস করতে যে এই জুডিশিয়াল অফিসারদের যে সিকিউরিটি ল্যাপস হয়েছে তার জন্য এই ডিএম আর পুলিশ অবজারভার জয়ন্ত কান্তের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে। আমার 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 মনে হয় না, কেননা কোনো প্রশাসনটাই আর মুখ্যমন্ত্রীর হাতে নেই। যেখানে প্রশাসন মুখ্যমন্ত্রীর হাতে নেই, মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে রাজ্যের প্রধান যারা আমলা এখন নতুন ভাবে এই নির্বাচন কমিশনের কলমের গুঁতোয় এসে বসেছেন, তাদের অনেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ অব্দি করেন না। এটা মুখ্যমন্ত্রীর আপনার রাজনৈতিক বক্তৃতা আপনারা নিশ্চয়ই পেয়েছেন এর মধ্যে। তাহলে মুখ্যমন্ত্রীর যেখানে কোনো নিয়ন্ত্রণ নেই, রাজ্যে যদি কোনো অশান্তি হয়, মুখ্যমন্ত্রী কি করে তার দায় নিতে পারেন? এটা তো প্ল্যান্ড, ডিজাইনড। প্রশাসনের একাংশ তৃণমূল এবং আইপ্যাক, তার সঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান, লোকাল কিছু পাকিস্তান কিংবা এই ধরনের দেশ বিরোধী কার্যকলাপের অঙ্ক স্লিপিং সেল, তারা মিলেমিশে এই কাজ করেছে। যে জিনিস হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা সিএ এর সময় একই জিনিস দেখেছিলাম। এনআরসির নাম করে বিভিন্ন সময় এইসব করা হয়েছিল। বিভিন্ন সময় পরিযায়ী শ্রমিকরা মারা গেছেন বাইরে অত্যাচারিত, এইসব মিথ্যে গুজবকে সামনে রেখে একই জিনিস করা হয়েছে মুর্শিদাবাদ এবং মালদার বিস্তীর্ণ এলাকা জুড়ে। যেখানে আমাদের যে চন্দন দাস এবং তার বাবাকে যখন খুন করা হলো মুর্শিদাবাদে, সেটা ওই একই রকম বেছে বেছে হিন্দুদের বাড়িতে কালো দাগ দিয়ে করা হয়েছিল। একটা প্রোগ্রাম, এটা একটা কনস্পিরেসি, এটাকে ভাঙতে হবে। ভারত রাষ্ট্রের বিরুদ্ধে এটা যুদ্ধ। সুতরাং ভারত রাষ্ট্রের মধ্যে সংবিধান যারা মানেন, বিচার ব্যবস্থার যারা মাথা, সেই বিচারকদের হেনস্থা করবে, এটাই তো স্বাভাবিক। ন্যাশনাল হাইওয়ে 12 প্রায় 16 ঘন্টার জন্য বন্ধ করে রাখা হলো এবং প্রশাসন নির্বিকার রইল। এই যে প্রচ্ছন্ন সমর্থন প্রশাসনের তরফ থেকে, এটা গ্রেটার বাংলাদেশ তৈরি করার বা ইসলামিক রিপাবলিক অফ গ্রেটার বাংলাদেশ বা ওয়েস্ট বাংলাদেশ যাই বলুন না কেন, এই ধরনের চক্রান্তের অঙ্গ, এই জিহাদি চক্রান্ত ভেঙে দিতে হবে। কালিয়াচকে হিংসার পেছনে গভীর ষড়যন্ত্র, শুধুমাত্র তালিকা থেকে নাম বাদ যাওয়ার জন্য নয়, বিক্ষোভের পেছনে ছিল গভীর ষড়যন্ত্র এবং পরিকল্পনা। প্রাথমিক অনুসন্ধানে এমনই মনে করছেন এনআইএর আধিকারিকেরা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, কালিয়াচকের যে ঘটনা, সেই হিংসার পেছনে একটা গভীর ষড়যন্ত্র। দেখো, এই যে ন্যাশনাল হাইওয়ে ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ করে রাখা আন্দোলনকারীদের, এবং কি তার পাশাপাশি বিডিও অফিসে 7 জন জুডিশিয়াল অফিসার, তাদেরকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা, এমনকি তারা যখন বেরিয়ে যাচ্ছিলেন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে, তখন তাদের গাড়ির উপরে যে হামলার ঘটনা, এটা কিন্তু নেহাতি একটা আন্দোলনকারীদের তালিকা থেকে নাম বাদ পড়ার ফলে তার বহিঃপ্রকাশ বা ক্ষোভের বহিঃপ্রকাশ, এমনটা কিন্তু নয়। কোথাও গিয়ে এনআইএর আধিকারিকরা তারা কিন্তু মনে করছেন যে এই আন্দোলনের নেপথ্যে কাজ করেছে একটা গভীর ষড়যন্ত্র, এমনকি পরিকল্পনা। কেন
কেন তারা এমনটা অনুমান করছেন? কোথাও গিয়ে তাদের যেটা মনে হচ্ছে, যে ধরনের জমায়েত সেদিন হয়েছিল বা যে ধরনের বা যে কায়দাতে এই আন্দোলন সংগঠিত হয়েছিল বা ইতিমধ্যেই যে সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে যে ধরনের উস্কানিমূলক এমনকি প্ররোচনামূলক বক্তব্য বা মন্তব্য শোনা যাচ্ছে, সেই সমস্ত কিছু থেকেই কিন্তু তারা যেটা অনুমান করছেন যে এই আন্দোলনের নেপথ্যে কাজ করেছে একটা গভীর ষড়যন্ত্র বা পরিকল্পনা। এমনকি তারা কিন্তু আরও যেটা মনে করছেন যে এটা 2-1 দিনের পরিকল্পনার ফলে যে সংগঠিত হয়েছে এমনটা কিন্তু নয়। কোথাও গিয়ে তারা ইতিমধ্যেই যেটা জানতে পেরেছেন বা তাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ এসছে, সেখান থেকে যারা অনুমান করছেন যে এসআইআর পর্বের শুরুর পর থেকেই কিন্তু এই মালদার মোথাবাড়ি হোক বা কালিয়াগঞ্জ বা আশপাশের বিভিন্ন গ্রামে বেশ কিছু মানুষ যারা সেখানকার বাসিন্দাদের নানাভাবে ভুল বোঝাতে শুরু করে বা তাদেরকে তালিকা থেকে নাম বাদ পড়লে অন্যত্র পাঠিয়ে দেওয়া হতে পারে, এ ধরনের একটা আশঙ্কা বা ভয়ভীতির পরিবেশ তৈরি করে। এবং তার মধ্যে দিয়ে জানা যাচ্ছে, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে এই ঘটনা 1 বা 2 দিনের নয়, একটা দীর্ঘদিনের পরিকল্পনার পরেই কিন্তু কালিয়াচকের এই ঘটনা ঘটেছে বলে অন্তত মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে। এসআইআর এর নাম বাদ পড়ায় শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, কিন্তু আচমকাই তা কিভাবে হয়ে উঠলে এত হিংসা? ঘন্টার পর ঘন্টা স্তব্ধ জাতীয় সড়ক, বিচারকদের বিডি অফিসে আটকে রেখে প্রতিবাদের নামে গুন্ডামি, সবটাই কি সাজানো গেম প্ল্যান? মাথায় কি বা কারা আছে? মোথাবাড়ির জমায়েত স্থল থেকে কালিয়াচক ব্লক অফিস কিভাবে কোন পথে হিংসার আগুন ছড়িয়ে পড়ে, তথ্য তালাশে আমরা টিভি9 বাংলা। শিফা মোড় বা সুজাপুরের শিফা হসপিটাল মোড় বলা হয়, সেই হসপিটাল মোড় থেকে সকাল 9টায় অবরোধ শুরু হয়, বিক্ষোভ শুরু হয়, যা রাত 1:30-2টো পর্যন্ত চলে। আমার ক্যামেরা পার্সন সমরকে বলবো দেখানোর জন্য, ঠিক জাতীয় সড়ক 12 নম্বর এখানেই সাধারণ বাসিন্দারা বসে পড়েছিলেন এবং তারা টানা বিক্ষোভ দেখাচ্ছিলেন। এবং রাতে যে ছবিটি আমরা দেখতে পারি যে গাড়ির ওপর চড়ে মিম নেতা নিজের বক্তব্য রাখে এবং রীতিমতো উস্কানি দেয় বলে অভিযোগ, সেই জায়গাটি হচ্ছে এই অংশটি। অবরোধ যখন চলছে হসপিটাল মোড়ে, তখন তার খবরে চলে আসে সুজাপুর মোড়েও। সেখানেও যারা মূলত বিক্ষোভকারী তারা জড়ো হতে শুরু করে। আর আমরা দাঁড়িয়ে আছি সেই সুজাপুর মোড়ে। সারা দিন ধরে যখন অবরোধ চলছে তখন ঠিক এইখানটা এখনও সেই দাগ পড়ে রয়েছে। এখানে তারা খিচুড়ি রান্না করেছিল, কারণ তারা রাতভর থেকে অবরোধ করবে বলে জানিয়ে দিয়েছিলেন। আর সেই কারণে এইখানে এখনও সেই কালো দাগানে উনুন তৈরি করা হয়েছিল, এখানে খিচুড়ি রান্না করা হয়েছিল। হসপিটাল মোড়, সুজাপুর, ডাঙ্গা মোড়ের পর আমরা এসে পৌঁছেছি জালালপুর বাস স্ট্যান্ডে। সেখানেও বুধবার দিন সকালে অবরোধ শুরু হয়। এমনকি খবর আসে সুজাপুর এবং হসপিটাল মোড়ে বড় আকারে অবরোধ শুরু হয়েছে। তারপরই যারা এসআইআর বিরোধী এবং যাদের নাম বাদ গিয়েছে সেই সব মানুষজন ক্ষুব্ধ হয়ে এই রাস্তার ওপর অবরোধ শুরু করে এবং সেই অবরোধের ছবি এখনও রয়েছে, যেখানে রান্নার কাজ শুরু হয়েছিল এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করা হয়েছিল। এবং এইখান থেকে অবরোধ কিন্তু পরপর আরও 2 থেকে 3টি জায়গায় শুরু হয়ে যায়। জাতীয় সড়কের ওপরে এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। বুধবার দিন অবরোধ শুরু হতে 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 যদুপুর হচ্ছে 5ম পয়েন্ট যেখানে অবরোধ শুরু হয়। যখন পুলিশ নাকানি চোবানি খাচ্ছে অবরোধকারীদের তুলতে, যারা এসআইআর নিয়ে বিরোধিতা করতে রাস্তায় নেমে পড়েছিল 8 থেকে 80, বলা হচ্ছে বাকি পয়েন্টগুলোর তুলনায় এখানে সবচেয়ে বেশি লোক জমা হয়েছিল এবং অবরোধ তুলতে গিয়ে এখানে যারা অবরোধকারী তাদের সঙ্গে পুলিশ রীতিমতো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং রাত পর্যন্ত এই অবরোধ চলে।
তাণ্ডবকারীরা ঠিক এখানে এসেও অবরোধ শুরু করেছিল, যার জায়গার নাম দরিয়াপুর। মূলত একের পর এক অবরোধের খবর আসতে শুরু করে পুলিশের কাছে। পুলিশ রীতিমতো নাকানি চুমানি খায়, আর এখানেই অবরোধ শুরু করেছিলেন কারণ তাদের নাম বাদ গিয়েছে। যারা দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন তাদের নাম কেটে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ। এমনকি তারা দাবি করতে থাকেন যে যারা আমরা প্রতিবার ভোট দিয়েছি তাহলে কেন এবারে নাম বাদ গিয়েছে। এসআইআর বিরোধিতায় এবং যাদের নাম বাদ গিয়েছিল তারা যে অবরোধ শুরু করেছিল হাসপাতাল মোড় থেকে, তার অন্তিম এবং সপ্তম পয়েন্ট হচ্ছে কালিয়াচক বিডিও অফিসের সামনে। আমার ডান দিকে রয়েছে বিডিও অফিস এবং তার ঠিক সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংযোগস্থল যেখানে অবরোধ শুরু হয়। নির্বাচন কমিশন ঘটনার তদন্তের দায়িত্বভার এনআইএকে দিয়েছে। তবে যে ঘটনা ঘটেছে তাতে সাধারণ মানুষ যাদের নাম কেড়ে তারা বলেছেন প্রতিবাদের ভাষা এই ধরনেরই হওয়া উচিত, তাতে আন্দোলন আরও বড় আকারে হওয়া উচিত ছিল বলেও তারা দাবি করছেন এবং তারা অপেক্ষা করছেন আদৌ তাদের নাম ওঠে কিনা, তারপরই বাকি পদক্ষেপ করবে। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, 12 নম্বর জাতীয় সড়ক, মালদা। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, তুমি যে স্পট থেকে রিপোর্টিংটা করলে তার ডিটেলটা আমরা দেখালাম, কোথা থেকে শুরু হয়েছিল, কোথায় গিয়ে শেষ হলো, কি বৃত্তান্ত, কি কি প্রশ্ন উঠছে। সায়ন্ত, একটাই প্রশ্ন তোমার কাছে না, ভোট ঘোষণা হচ্ছে 15 তারিখ, 15ই মার্চ, মানে 14 তারিখ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যারা জিতেছিলেন তারা সরকার পরিচালনা করছিলেন। ঘটনা ঘটেছে 31শে মার্চ, মানে এই যে 15 দিন, এত বড় ঘটনার এই ড্রাফটটা কি 15 দিনে তৈরি হয়েছে নাকি তার আগে থেকেই তৈরি হচ্ছিল, সেখানেও প্রশাসন ব্যর্থ? একদমই শুভ। এই পরিকল্পনা কিন্তু 1 বা 2 দিনের নয়, আরও ভালো 7 দিনের নয়, এই পরিকল্পনা কিন্তু ন্যূনতম 10 থেকে 12 দিনের। আমি যখন মোথাবাড়ির বিভিন্ন এলাকা ঘুরছি, যে এলাকা থেকে মূলত বিক্ষোভকারীরা গিয়েছিলেন তাদের কথা কিন্তু একটা বিষয় স্পষ্ট হচ্ছে, এই পরিকল্পনা 1-2 দিনে হয়নি। তাদেরকে দিনের পর দিন তাদেরকে বোঝানো হয়েছে যে আন্দোলন করতে হবে, এমন একটি জায়গায় বসে এমন একটি জংশনকে বেছে নিতে হবে যে বার্তা গোটা রাজ্য জুড়ে প্রশাসনের কানে এবং নির্বাচন কানে পৌঁছয়। এবং এই কারণে কিন্তু তারা এই জাতীয় সড়ককে বেছে নিয়েছিল, যেটা মূলত কলকাতা এবং দার্জিলিং, বলা চলে কলকাতা থেকে উত্তর পূর্ব ভারতের কানেক্টিভিটি, সেই জাতীয় সড়ককে কিন্তু বেছে নিয়েছিল। যে কারণে মূল পয়েন্টগুলোকে বাঁচিয়ে এবং অন্তিম পয়েন্ট হিসেবে কালিয়াচকের 1 নম্বর ব্লকে বিডিও অফিসের সামনে বেছে নেওয়া হয়। সেখানে রাতভর আন্দোলন এবং সেখান থেকে উস্কানিমূলক কথা, তাণ্ডব, এবং তাণ্ডবের পর কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে এসে বিচারকদের আটকে রেখে সেখানেও তাণ্ডব। অর্থাৎ গোটা পরিকল্পনা কিন্তু সুপরিকল্পিত ছিল বলা চলে শুভজিৎ, কারণ এই লোক কিন্তু কোনো নির্দিষ্ট বাইরে থেকে আসেনি বলে দাবি করা হচ্ছে। যেটা আমি এখানে জানতে পারছি, মোথাবাড়ির বিভিন্ন যে এলাকা রয়েছে সেখানে জানতে পারছি যে এই লোকেরাই কিন্তু, স্থানীয় লোকেরাই কিন্তু মূলত এই বিক্ষোভে সামিল হয়েছিল, অবরোধে বসেছিল, এমনকি তারা বাধ্য হয়ে তাণ্ডবে পৌঁছেছিল, তাণ্ডব লীলা করতে বাধ্য হয়েছিল, কারণ তারা মনে করেছিল এভাবেই হয়তো তাদের নামটা ভোটার তালিকায় তোলা সম্ভব। কিন্তু আদতে কিন্তু পরিস্থিতি পুরো উল্টে যায় যখন বিষয়টি নির্বাচন কমিশন এমনকি সুপ্রিম কোর্টের দ্বারে গিয়ে পৌঁছয়। সব মিলিয়ে বিক্ষোভকারীরা যে এই এলাকার ছিল এবং তারা যে মূল পরিস্থিতি আরো খারাপ করে তুলেছিল এবং নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী যদি ঘটনাস্থলে না সঠিক সময় পৌঁছতো তাহলে কিন্তু আরো বড় আকার ধারণ করতে বলেই মনে করছেন এলাকার যারা সচেতন মানুষ রয়েছে তারা, যারা এই জাতীয় সড়ক অবরুদ্ধ করা বা বিডিও অফিসকে ঘিরে রেখে বিক্ষোভ দেখানোর বিরুদ্ধে রয়েছে সেই মানুষজন। অর্থাৎ একটা বিষয় নির্দিষ্ট করে বলা চলে শুভজিৎ, পরিকল্পনা 1 বা 2 দিন বা 7 দিনের নয়, পরিকল্পনা কিন্তু ছকা হয়েছে এবং ছক কষে কিন্তু ঠিক সেই সময়কে বেছে নেওয়া হয়েছে যখন বিডিও অফিসে বিচারকরা এসে এসআই নিয়ে কাজকর্ম করবে। নজর থাকবে সায়ন্ত, নজর থাকবে। তুমি যে বিষয়টা হাইলাইটস করলে যে এই পরিকল্পনা ওখানে কান পাতলে শোনা যাচ্ছে বা অনুমান করা যাচ্ছে এই পরিকল্পনা 2 দিন, 5 দিন, 7 দিন বা 10 দিনের নয়, এই পরিকল্পনা দীর্ঘদিনের। আর এখানেই তো প্রশ্ন, সে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা সরকার পরিচালনা করুন কিংবা নির্বাচন কমিশন, সরকার তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, তাই না? দেখুন, এসআইআরে অনেকেরই নাম কাটা গেছে। সুজাপুরের মহল্লাদার পাড়ায় ভোটার তালিকায় নাম নেই, চিন্তায় রয়েছেন বহু মানুষ। প্রত্যেকেরই দাবি প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও কাটা গেছে নাম, আতঙ্কে দিন কাটছে তাদের। ভোটার তালিকায় নাম তোলা নিয়ে বাড়ছে উদ্বেগ।
মহলদার পাড়া গ্রামে মিনিমাম 427টা ভোট বাদ দিয়েছে। বাড়িতে যে কোনো বাড়িতে 8টা ভোট আছে, 4টা কেটে দিয়েছে, 4টা আছে, যেরকম 4টা আছে 2টা কেটে দিয়েছে, 2টো আছে। এই সিস্টেমে আমাদের পুরো গ্রামটাই আছে। 95টা আছে, 427টা বাদ হয়েছে। সব কিছু দেওয়ার পরেও সব কিছু প্রুফ সম্পূর্ণ ঠিকই আছে, তাও ছাটিয়ে করে ফেলে দিই। বাড়ির নাম 3 জনের ভুল হয়েছে। 6টা ভোট। হ্যাঁ, মোট 3 জনের নাম বাদ গেছে। হ্যাঁ, সব ডকুমেন্টস জমা দিয়েছিলেন? সব দিয়ে দিছে। তারপরে নাম বাদ গিয়েছে। হ্যাঁ, কোথায় থেকে দিব ভোট নাম না আসলে? গতবার ভোট দিয়েছিলেন? সববারই ভোট দিই। কতজনের নাম বাদ গেছে? নামও গিয়েছে আমার 5 জনের বাদ দিয়েছে। 5 জনের বাদ চলে গেছে? হ্যাঁ। কজন সদস্য বাড়িতে? 9 জন। 9 জন। হ্যাঁ, মানে 5 জনের নাম বাদ চলে গেছে। 9 জনের বাদ। সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছিলেন? জমা দিয়েছি। আপনাদের বাড়ি কজন নাম বাদ গেছে? আমার 2 জনের স্বামী স্ত্রী। মানে আপনার নাম বাদ গেছে? হ্যাঁ, 11 জনের মধ্যে। 40 বছর থেকে ভোট দিয়েছে গো। তারপর নাম বাদ গেছে? পুরো ডকুমেন্ট আমার আছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পুরো ডকুমেন্ট গোলাম রব্বানি। ওইটা দিয়ে হারিয়ে গেলাম। নাম আর টাইটেলের মধ্যে ভুল 2 নাম। হ্যাঁ, আমি টাইটেলটা চেঞ্জ করলাম। আচ্ছা, নাম তো রব্বানি। তারপরে নাম কেটে দিল। হ্যাঁ, কেটে গেছে আসলে। 20 বছর থেকে সবাই ভোট দিচ্ছে আর এখন বাদ চলে গিয়েছে, আবার কি হবে? সমস্যা অনেক সমস্যা, তাই এখন চিন্তাই আছে। আমার মা তো শুকিয়ে গেল চিন্তায়, মানে আমার বেটারা বাদ চলে গেল। নিজের চিন্তা তো কম, ও তো 4 দিনের মেহমান, ও তো চলে যেতে পারে, কিন্তু আমার ওর নিজের ছেলে বা আর সদস্যর জন্য চিন্তাতে পড়ে আছে। এই যে মহল্লাদার পাড়া, এই যে গোটা মানুষজন রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু আতঙ্কিত, কারণ ভোটার কার্ডের নাম বাদ চলে গেছে, ভোটার তালিকায় নাম নেই। এই চিন্তায় তাদের মূলত ঘুম উড়েছে। দুর্গাপুর বিধানসভার এই 3 নম্বর বুথেই সবচেয়ে বেশি ভোটার ভাগ গিয়েছে বলে ইতিমধ্যেই খবর। এবং আমি শ্যামরকে বলবো এদিকে ছবি দেখানোর জন্য। গোটা গ্রাম রীতিমতো উদ্বেগে, আদৌ তারা পরিষেবা পাবে কিনা সেটাও কিন্তু প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে। ক্যামেরায় সমর দাসের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, মহল্লাদার পাড়া, সুজাপুর। কালিয়াচক কাণ্ডে শোরগোলের মধ্যেই গাইঘাটার মহিলা বিএলওকে ঘেরাও, এসআইআর এর নাম বাদের প্রতিবাদে ঘেরাও গাইঘাটা ব্লকের ইচ্ছাপুরে উত্তেজনা। পরে কমিশনের নির্দেশে পুলিশ এসে বিএলওকে উদ্ধার করে। ঘেরাওয়ের ঘটনার পর থেকে আতঙ্কে বিএলও। ওই বুথে 872 জনের মধ্যে 30 জনের নাম বাদ পড়েছে, 104 জনের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। কিছু কিছু লোক বলছে আমি পয়সা খেয়ে নাকি ভোট কাটছি বা পয়সা খেয়ে ভোট করছি, যাদের বাংলাদেশি লোক এইসব উল্টো পাল্টা কথাবার্তা বলে আমার হেনস্থা করছে সবাই মিলে ওখানে। তারপরে আমি ওখান থেকে বেরোতে না পেরে আমি আমার অফিসিয়াল এআরও ম্যামকে ফোন করি। তারপরে আমাদের এআরও ম্যাম ইলেকশন কমিশনের জানায়, পুলিশ আসে, ওখান থেকে পুলিশ এসে তারপরে ওখান থেকে আমাকে রেস্কিউ করে নিয়ে আসে। যেখানে মা বাবার ভোট রয়েছে 2002, সেখানে তাদের সন্তান কি করে তাদের ভোট কাটা যায়, ডিলিট হয়? তো মানুষের, সাধারণ মানুষের ক্ষোভ তো হবে। আমিও যদি কোনো এমন কাজ করে থাকি, মানুষ বৈধতা নিয়ে তো প্রশ্ন করতেই পারে। এ তো ন্যায্য দাবি, আমি মনে করি তাদের তো ভোট অধিকারের দাবি। আজকে যে বৈধ ভোট কাটা গিয়েছে, 2002 সালে নাম আছে, তার বাবা মা সকলের নাম আছে, অথচ সেই ভোটার লিস্টে ডিলিট হয়ে গেছে। আজকে একমাত্র দায় হচ্ছে বিএলও যারা অফিসার, তারা ম্যাপিং এ ভুল করেছে, তারা টিএমসি নেতার কথা শুনেছে, ইন্ধনে এই বৈধ ভোটারগুলো আজকে নষ্ট হয়েছে। অন্যদিকে বহরমপুরে সেখানে অধীর চৌধুরীর প্রচারে বাধার অভিযোগ। 19 নম্বর ওয়ার্ডে অধীরের ভোট প্রচারের সময় বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস কর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে তৃণমূলের লোকজনের। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি। একদিকে অধীর চৌধুরীর অনুগামীরা, মানে কংগ্রেস কর্মী সমর্থকরা, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী কৌশিক। গতকাল আমরা দেখলাম অধীর চৌধুরীকে একটি জায়গায় গো ব্যাক স্লোগান দেওয়া হয়, আজকেও আমরা দেখছি 19 নম্বর ওয়ার্ডে সেখানে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে।
এই জায়গাগুলোর একটু রাজনৈতিক ইকুয়েশন জানতে চাইবো, কেন বারবার অধীর চৌধুরীকে বাধা দেওয়া হচ্ছে? দেখো, বহরমপুরের ক্ষেত্রে কিন্তু অধীর চৌধুরী একটা ফ্যাক্টর। লোকসভা নির্বাচনে তিনি হারলেও কিন্তু এই বহরমপুর বিধানসভা এলাকায় কিন্তু তিনি জয়লাভ করেছিলেন, মানে অর্থাৎ এগিয়েছিলেন এই বিধানসভা ভিত্তিক ফলাফলে। সেক্ষেত্রে বহরমপুরে একটা অধীর চৌধুরী ফ্যাক্টর রয়েছে এবং এর পাশাপাশি যেসব এলাকায় গতকাল তুমি যেমনটা বললে যে গোড়াবাজার নিমতলা এলাকা, সেখানে গো ব্যাক স্লোগান। এর পরবর্তীতে আজ সকালে 19 নম্বর ওয়ার্ড, যেটা বহরমপুর পৌরসভায়, যেখানে তৃণমূলের যুব সভাপতির ওয়ার্ড, তিনি ওই ওয়ার্ডেরই কাউন্সিলর, সেখানেও কিন্তু তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং কর্মীদের সঙ্গে বচসা এবং তারপর ধস্তাধস্তি এবং বাধা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সেই বচসা বাধা উপেক্ষা করে কিন্তু আবারও প্রচার শুরু করেন অধীর চৌধুরী। এই পরবর্তীতে 15 নম্বর ওয়ার্ড, যেখানে বহরমপুর পৌরসভার ইন্দ্রপ্রস্থ এলাকা, সেখানেও কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হয়। একের পর এক গো ব্যাক স্লোগান, সংঘর্ষ এবং বচসার মতো ঘটনা ঘটে। তবে এই সমস্ত কিছুকে পাত্তা দিতে নারাজ অধীর চৌধুরী। পাল্টা অধীর চৌধুরী বলেন যদি কেউ রক্তক্ষয়ী এই ভোট করতে চায় তো তার পাল্টা হবে, অর্থাৎ কোথাও না কোথাও একটা পাল্টা, যে তৃণমূলের পক্ষ থেকে যেরকম অ্যাকশনের কথা বলা হচ্ছে, যেরকম আক্রান্তের ঘটনা ঘটাচ্ছে, সেরকম পাল্টা একটা হুঁশিয়ারিও কিন্তু অধীর চৌধুরী দিচ্ছেন। কোট আনকোট বহরমপুর শহরের যে রাজনীতি, সেই পুরনো রাজনীতি কোথাও যেন একটা বার্তা ফিরে আসছে তাদের কথাতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বহরমপুরে কি হয় সেটা যেমন দেখার থাকবে, সেই রকমই কিন্তু পাল্টা অধীর চৌধুরী নির্বাচন কমিশনের নালিশ জানাতে কিন্তু নারাজ। তিনি বলেছেন যে এরকম এইটা সর্বসমক্ষে ঘটেছে, নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে। আমি নির্বাচন কমিশনের অভিযোগ জানানোর পক্ষপাতিত্ব নয়। আগে অধীর চৌধুরী যেভাবে যে কোনো ঘটনা নির্বাচন কমিশনকে অভিযোগ জানাতেন, সেই জায়গা থেকে তিনি সেই পক্ষপাতিত্ব নয়, এখন তিনি কিন্তু সেই একটা উল্টো সুরে কথা বলছেন যে যদি কোনো ঘটনা ঘটে তার পাল্টা রিয়াকশন হবে। তিনি নজর রাখো। বারবার আপনাকে এরকম স্লোগান, কর্মীদেরকে মারধর, সংঘর্ষ। হাতি চলে বাজার তো কুত্তা ভুকে হাজার, কুকুরের ভোগানি চলবে। আমরা আমাদের কাজ করব। আপনাকে অভিযোগ করবেন যেভাবে কর্মীদেরকে মারধর করলো? কোথায় মারধর করবে? আমরা ওখানে দিব, পিছিয়ে দিব আমরা। আমি এখানে প্রশাসন মনে তৃণমূল মনে করে যে রক্তারক্তি ছাড়া নির্বাচন হবে না, তো রক্তারক্তি হবে। মাস্তান অধীর, ওর ফাটা আওয়াজ ওই সিকিউরিটি নিয়ে ঘুরছে, রাস্তাঘাটে বেরোলে পরে যদি এই ফাটা আওয়াজ দেয় আবারও কিন্তু প্রতিবাদের মুখে পড়বে, এটা বলে দিলাম। ও একটা তৃণমূল কংগ্রেস কর্মী থেকে গাল দিলে পরে অধীর চৌধুরীকে এখানে বলে দিচ্ছি গোটা বহরমপুর জুড়ে ও কিন্তু গালিগালাজ খাবে, কারণ ওর কোনো শক্তি নেই। ওর 72 বছর বয়স, আর আমাদের প্রত্যেকটা ছেলের বয়স হচ্ছে 18 থেকে 50-এর মধ্যে। ওর মতন বুড়াথুরাকে আমাদের হচ্ছে ধাক্কা দিতে 5 মিনিট টাইম লাগবে না। নারুগোপাল মুখার্জি বহরমপুর একটা বুথ থেকে অধীর চৌধুরীর কাছা খুলে দিবে বলে দিলাম এখানে, যদি হচ্ছে মাস্তানি করে। এ তো রীতিমতন হুমকি, মানে গায়ের জোরের শক্তির তুল্যমূল্য বিচার করছেন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, কৌশিক যে বিষয়টা বললো, অধীর চৌধুরী বহরমপুর লোকসভাতে হেরে গেলেও একমাত্র একটি বিধানসভা কেন্দ্র বহরমপুর, সেখান থেকে 24-এর নির্বাচনে লিড পেয়েছিলেন। সেখানে অধীর চৌধুরীকে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে। এরই প্রতিবাদে আজকে রাস্তা অবরোধ করেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। নবগ্রামের 5 গ্রাম দক্ষিণ মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। টিএমসির মধ্যে সিন্ডিকেট, গোষ্ঠীবাজি, পাওয়ারবাজি সবসময় আমরা দেখেছি। খুন খারাপি পর্যন্ত তারা যেতে পারে, এবং তাদের মধ্যে মানুষের সেবা করার মতো তাদের কোনো রকম ইচ্ছে নেই। কার হাতে ক্ষমতা থাকবে সেটাই দেখার, এবং মানুষ এটা দেখতে পাচ্ছে, দিনের পর দিন দেখছে। যখনই ভোট আসে তখনই তারা হাত জোড় করে বিভিন্নভাবে ভোট নেওয়ার জন্য বেরিয়ে যায়, কিন্তু ভোট চলে যাওয়ার পরেই হুমকি ধমকি বা কোনো মানুষের সেবা না, এই ধরনের শুরু হয়। মানুষের জবাব দেবে। আর অধীর চৌধুরীর কেন্দ্রে যে ধরনের জিনিস হচ্ছে, তারা বুঝতে পারছে যে আস্তে আস্তে করে পায়ের মাটি সরছে, এবং এইবার সেটা ভয়ঙ্করভাবে ভূমিকম্পের মানে রূপে পশ্চিমবাংলায় আসতে চলেছে। সেই জন্য ওরা কোনো প্রার্থীকে, নিজের প্রার্থী ছাড়া কোনো বিরোধী প্রার্থীকে সহ্য করতে পারছে না। এবারের পশ্চিমবাংলার জনতা কিন্তু একদম মানসিকভাবে রেডি হয়ে গেছে। যতই তাদের লক্ষ্মীর ভাণ্ডার আর যুবসাথী আর অনেক সাথী আর রূপশ্রী, অনেক স্ত্রী নিয়ে আসুক না কেন, এইবার এই তৃণমূল সরকার এই বৈতরণী পাঠাতে পারবে না। দক্ষিণ উচ্চ মাধ্যমিকে যদি কেউ ফেল করে, সে যদি বলে এবার আমি আবার মাধ্যমিক পরীক্ষায় বসবো, তাহলে তাকে গুরুত্ব দেওয়া উচিত না। অধীর চৌধুরীকে ফালতু ফুটেজ কেন দিতে যাবে তৃণমূল? এটা অধীর চৌধুরী নিজে পরিকল্পনা করে লোক ভাড়া করে এটা করিয়েছেন, যাতে উনি ওখানে নন এনটিটি থেকে এনটিটি হতে পারেন, যাতে উনি চর্চায় আসেন যে বহরমপুরে উনিও ভোটে লড়ছেন। বহরমপুরে বর্তমান এক্সিস্টিং বিধায়ক বিজেপি,
তো বিজেপির সাথে তৃণমূলের লড়াই, সেখানে অধীর চৌধুরী ওই কংগ্রেস ছাগলের তৃতীয় সন্তান, কিন্তু টিআরপি পেতে হবে, প্রাসঙ্গিক থাকতে হবে, তার জন্যই সস্তার নাটক। এই নাটকে খুব একটা লাভ হবে না, কংগ্রেস ওখানে তৃতীয় ছিল, তৃতীয়ই থাকবে। শুভজিৎ, ভোটারদের প্রথমে ভয় দেখানো হলো, হুমকি দেওয়া হলো, সেই ঘটনায় গ্রেফতারও হলো, কিন্তু গ্রেফতার হওয়ার 24 ঘন্টার মধ্যে কি দেখা যাচ্ছে? জামিন পেয়ে গেলেন তৃণমূল নেতা। ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে ফের স্বমহিমায় তৃণমূল নেতা রাজু মণ্ডল। যা হওয়ার 23 তারিখের পরই হবে বললেন রাজু। শোনাই আপনাদের। পদ্মগুলো ভোট দেওয়া যাবে না, যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা ভরা পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। এর আগে প্রচারের সময় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগ ওঠে তৃণমূল নেতা রাজু মণ্ডলের বিরুদ্ধে। যেরকমটা আপনাদেরকে শোনালাম কিছুক্ষণ আগে, ভাইরাল সেই ভিডিও দেখে তৃণমূল নেতাকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ। ভিডিও খতিয়ে দেখে কড়া ব্যবস্থার নির্দেশ দেয় কমিশন। দেখুন ভাইরাল সেই ভিডিওয় ঠিক কি কি উঠে এসেছিল সেটা আপনাদেরকে আগেও দেখালাম, আরো একবার দেখাই। দেখুন আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে বাড়ি বাড়ি গিয়ে তিনি যে হুমকি দিয়েছেন সেটা আপনাদেরকে শোনালাম, আর এবারে শোনাই জামিন পাওয়ার পর তিনি কি বলছেন, শুনুন। যা হবে ভোটের পর, যা হবে 23 তারিখের পর, যা কিছু হবে 23 তারিখের পর। কিছু বলবো না, না কিছু বলবো না, যা কিছু হবে সব 23 তারিখের পর দেখা যাবে। দাদা, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কংগ্রেসরাও সেই একই রকমের উস্কানিমূলক কথাবার্তা বলছে, সেখানে আপনাকে শুধু আটক করা হয়েছে। এই সব বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, আমি আমারটা নিয়ে থাকবো। হ্যাঁ, আমরা যা হবে 23 তারিখের পর। নির্ভয়ে চলুন, আমরা কি করতে আছি? এসব কাপুরুষ গরু ছাগলের দল, তাদেরকে ভয় করতে যাবো কেন আমরা? কাপুরুষদের বার্তা এইটাই, যা আসবে সামনে গুঁড়িয়ে দেওয়া হবে। जब हाथी चले बाजार तो कुत्ता बुके हाजार। দীর্ঘ 3 বছর ধরে এই রাজু মণ্ডল না রাজু শেখ জানি না, এইভাবে 8 নম্বর এলাকায় সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। এর ভিডিও ভাইরাল হওয়ার পর নির্বাচন কমিশন গত রাত্রে তাকে অ্যারেস্ট করেছিল। কেন তাকে পেয়ার বন্ডে ছেড়ে দেওয়া হলো? নির্বাচন কমিশন কি 2 নম্বরই করছে? পুলিশ কি 2 নম্বরই জায়গায় আছে? পুলিশ যখন দেখলো যে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে, তার কাছে কোন ভোট যন্ত্র আছে যে মানুষ ভোট দেওয়ার পর সে জানতে পারবে তৃণমূলে ভোট দিয়েছে কি না দিয়েছে? এত বড় অধ্যত্ব দেখার পর নির্বাচন কমিশন কি করে তাকে পেয়ার বন্ডে ছেড়ে দেয়? 23 তারিখের পর কি দেখা যাবে সেটা আমরাও বুঝে নেব। ও সর্বত্র সমস্ত জায়গায় এই দাদাগিরি মাস্তানি করে যাচ্ছে। এদিকে প্রথম দফার ভোটের বাকি মাত্র 19 দিন। আগামীকাল কোচবিহারের নরেন্দ্র মোদী, ব্রিগেডের পর এবার কোচবিহারে রাসমেলার মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী। নজরে উত্তর, 10ই এপ্রিল ফের উত্তরবঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী। শিলিগুড়িতে 3 কিলোমিটার রোড শো করতে পারেন মোদী, এমনটাই বিজেপি সূত্রে খবর। উত্তরবঙ্গে তাদের গড় ধরে রাখতে নেতাকর্মীদের কি বার্তা দেবেন মোদী, নজর সেদিকে। কালিয়াচকে বেনজির নৈরাজ্য নিয়ে আক্রমণ শানাবেন কি মোদী, জল্পনা তুলিয়ে। আপনাদেরকে 4টে ছবি আমরা একসঙ্গে দেখাচ্ছি। গত বছর 22 আগস্ট দমদমে তিনি সভা করেছেন, তখন অবশ্য নির্বাচনী আবহ ছিল না, কিন্তু আবহ তৈরি হচ্ছিল। 17ই জানুয়ারি এবছরের শুরুতে প্রথম সভা মালদায় তিনি করেন। উত্তরবঙ্গে এসেছিলেন 18ই জানুয়ারি সিঙ্গুর, একেবারে পরের দিন 14ই মার্চ ভোট ঘোষণার ঠিক আগে কলকাতার ব্রিগেডে মেগা সভা করেছিলেন নরেন্দ্র মোদী। আর ব্রিগেডের পর আবার আগামীকাল রাজ্যে আসছেন, কোচবিহারে সভা করবেন তিনি, এবং 10 তারিখে আবার উত্তরবঙ্গে আসার কথা রয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা কোচবিহারের রাসমেলা ময়দানে। তার আগে ভোটারের 2 শিবির কি এক মঞ্চে আসতে চলেছে, এটাই কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়ে এই মুহূর্তে চর্চার বিষয়। কারণ
এই অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান দিয়ে তার একজনকে প্রার্থী করে তৃণমূল তাকে কাছে আনার যে চেষ্টা করেছে, সেই চেষ্টায় অনেকটাই জল ঢেলে দিয়েছে গতকালকে অনন্ত মহারাজের বাড়িতে যাওয়া দুই কেন্দ্রীয় মন্ত্রী। এবং শোনা যাচ্ছে অনন্ত মহারাজকে প্রধানমন্ত্রীর মঞ্চেও দেখা যাবে। অপরদিকে বংশীবদন ইতিমধ্যেই শিবির বদলেছেন, তিনি তৃণমূল ছেড়ে বিজেপি শিবিরে নাম রেখেছেন। ফলে এই বিবাদমান দুই গোষ্ঠী যদি আগামীকাল প্রধানমন্ত্রীর মঞ্চে থাকে, তাহলে কিন্তু উত্তরবঙ্গের রাজনীতির জন্য একটা বড় সড়ো মাস্টার স্ট্রোক হতে যাচ্ছে বিজেপির তরফে। তবে বসে নেই তৃণমূলও, তারাও চাইছে এই গঠবন্ধন যেন যুক্ত না হয়। কোচবিহার থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। ব্যাটলফিল্ড ভবানীপুর, প্রচার যুদ্ধের মধ্যেই আজ কৌশল বৈঠকে তৃণমূল। ভবানীপুরে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কার্যালয়ে বৈঠকে থাকবেন ভবানীপুর বিধানসভার 8 কাউন্সিলর। আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, একেবারে দেখো, এর আগেও কিন্তু বেশ কয়েকবার ভবানীপুর কেন্দ্র মুখ্যমন্ত্রী যেখানে প্রার্থী তৃণমূল কংগ্রেসের তরফে, এবং সেখানে ইতিমধ্যেই বেশ কয়েক দফা স্ট্র্যাটেজি বৈঠক, কৌশল বৈঠক তুমি যেমনটা বললে হয়ে গিয়েছে। এবার কিন্তু আজকে বেলা 3টের সময় আবার কৌশল বৈঠক ডাকা হয়েছে, সেটা সুব্রত বক্সির অফিসে। এবং সেখানে দলের যেমন গুরুত্বপূর্ণ নেতারা ফিরহাদ হাকিম, জয়প্রকাশ মজুমদার, জাভেদ খান তারা যেমন থাকবেন, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে 8 কাউন্সিলর তারাও কিন্তু থাকবেন। স্ট্র্যাটেজি প্রচারের ফাঁকেই নতুন কৌশল তা নিয়ে যেমন আলোচনা, পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে আগামী 8 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন দাখিল করতে চলেছেন, এবং সেই মনোনয়ন দাখিলের জায়গা থেকে 8 কাউন্সিলর এবং বিরাট রকম শোভাযাত্রা, পদযাত্রা কিন্তু সংগঠিত হবে। আজকের এই বৈঠকে কৌশল তো বটেই, পাশাপাশি মনোনয়নকে কেন্দ্র করে কি নতুন প্ল্যান আনছে তৃণমূল কংগ্রেস তা নিয়েও কিন্তু আলোচনা করবে তৃণমূল নেতৃত্ব। একেবারে ধন্যবাদ। শুভেন্দু অধিকারীর মনোনয়ন কর্মসূচিতে অশান্তির ঘটনায় এবারে 38 জনকে নোটিশ পাঠিয়ে তলব করল পুলিশ। নির্বাচন কমিশনের করা অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় 6 জন তৃণমূল কর্মীকে তলব আলিপুর থানার। আলিপুর এবং কালীঘাট থানায় শতপ্রণোদিত মামলায় 32 জনকে তলব করা হয়েছে। সরিয়ে দেওয়া উচিত। পুলিশ একদম সোজা হয়নি, ডিসিরা সবচেয়ে অপকর্ম করছে। এখনো রাজীব কুমার, শান্তনু সিনহা বিশ্বাসদের কথা চলছে, এখনো রূপেশ কুমার, মনোজ বার্মা, বিনীত গোয়েলদের মতো টেন্টেড পুলিশ অফিসার তারা নিয়ন্ত্রণ করছেন। রাজ্য পুলিশকে ডিজিপি এবং এডিজি এলও সহ অনেকে চেষ্টা করছেন কিছুটা বের করে আনার, কিন্তু আমি ওনাকে দোষারোপ করব না। কিন্তু আমার কোথাও মনে হয়েছে অজয় নান্দার মতো একজন সিনিয়র পুলিশ অফিসার, যার উপর ইলেকশন কমিশন আস্থা রেখেছেন, তিনি কোথাও না কোথাও সমঝোতা করে চলার চেষ্টা করছেন। এই সমঝোতা করতে যাওয়ারই কাল ফল হাতে নাতে পেয়েছেন। আপনাদেরকে ছবি দেখাবো একটা। দলের সাংসদের সামনেই প্রার্থী নিয়ে ক্ষোভ তৃণমূলের। ছবি দেখুন, মাঝপথের সভা থেকে বেরিয়ে গেলেন শতাব্দী রায় সাংসদ। আপনাদেরকে আমরা মার্ক করে দেখাচ্ছি ছবি। শতাব্দীর সামনেই বিশৃঙ্খলা। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি। সাংসদ শতাব্দী রায় তিনি রয়েছেন, তার সামনেই বিশৃঙ্খলা জড়িয়ে পড়েন তারই দলের কর্মীরা। ঠিক কি ঘটেছিল, কি নিয়ে এই বৈঠকটা ছিল, কাদের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা যুক্তি কি দিচ্ছে অপরপক্ষ,
হিমাদ্রির কাছ থেকে জানবো। হিমাদ্রি, দেখো একেবারেই গতকাল এই ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারোয়ে যে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী দল যাকে ঠিক করেছে তাকে মেনে নিতে পারছেন না তৃণমূলেরই অপর গোষ্ঠীর লোকজন। এরপরেই কিন্তু সাংসদ শতাব্দী রায় সেই গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর জন্য সেখানে কি উপস্থিত হয়েছিলেন। কারণ আমরা জানি আগামীকাল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তৃণমূল নেত্রী তার জনসভা রয়েছে। জনসভার আগে সেই দ্বন্দ্ব মেটাতে সেখানে গেলে সেই দ্বন্দ্ব কিন্তু আরো বেড়ে যায় এবং সাংসদের সামনেই কিন্তু দুই পক্ষের মধ্যে চরম বচসা শুরু হয়। এই সমস্ত দেখার পর সাংসদ শতাব্দী রায় কিন্তু কোনো ক্রমে সেখানে কার্যালয় থেকে বেরিয়ে চলে আসেন, কারণ তিনি থাকলে আরো গোষ্ঠীদ্বন্দ্ব সেখানে বাড়ত এমনটাই মনে করা হচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মুখ খোলা হয়নি এই বিষয় নিয়ে, কিন্তু বিরোধীরা খোঁজা দিতে ছাড়ছে না। বিরোধীরা বলছেন যে জায়গায় জায়গায় তৃণমূলের এই একই অবস্থা, গোষ্ঠীদ্বন্দ্বে ভরপুর। একাধিক সময় আমরা কিন্তু বীরভূম জেলায় দেখেছি যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসে এবং দল যাকে প্রার্থী ঠিক করে দিয়েছে তাকেও মেনে নিতে পারছেন না। এবার সেই দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে চলে এলো। নজর থাকবে, নজর রাখো। পিঠে ভাগাভাগির লড়াই, গোষ্ঠীদ্বন্দ্ব বলে দিয়েছে পিঠে ভাগাভাগির লড়াই, মারামারি ভোট পর্যন্ত আরো বাড়বে। তৃণমূল কংগ্রেস আর নেই, তৃণমূল কংগ্রেস চলে গেছে। আপনারা অপেক্ষা করুন, 4 তারিখে ফলাফল যখন বেরোবে তখন দেখবেন যেখানেই ব্যালট খুলছে সেখানেই তৃণমূল হাওয়া। 3 তৃণমূল প্রার্থীকে ইডি তলবে অভিসন্ধি দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপির দিকে আঙুল তুলেছেন মমতা। গণনার পর আসন কম করলে ওরা সমর্থনের টোপ দিচ্ছে। তৃণমূল প্রার্থীদের ডেকে ইডি ভয় দেখাচ্ছে, অভিযোগ তৃণমূল নেত্রী। ফোন করে করে ভয় দেখায়, কাউকে বলে উচ্চ জায়গায় নিয়ে যাব, কাউকে বলে না করলে ইডি করব, কাউকে বলে না করলে সিবিআই করব। আর এখন থেকে ইডিতে ডাকছে কেন জানেন? এদের বলছে শোনো, জিতে গেলে যদি আমাদের আসন কম থাকে তোমাদের কিন্তু আমাদের ভোটটা দিতে হবে। কেচু দেবে। বাংলাকে তোমরা চেনো না। বাংলাকে চিনতে হলে অনেক জীবন তোমাকে তপস্যা করতে হবে। তুমি বাংলাকে চেনো না। শুনলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন। তার যে একটা বক্তব্য যে এই যে প্রার্থীদের তলব করা হয়েছে তার পেছনে তিনি অভিসন্ধি দেখছেন। শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর বাবু, 3 তৃণমূল প্রার্থীকে তাদেরকে তলব করা হয়েছে ইডির পক্ষ থেকে, আর এখানেই অভিসন্ধি দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, ইডি এটি স্বাধীন সংস্থা, তারা তাদের কাজ পরিচালনা করেন তাদের মতন করে। তারা তো ভারতীয় জনতা পার্টির অফিস থেকে কাজ পরিচালনা করেন না। আর ওনাদের লোকজন দুর্নীতির সাথে যুক্ত থাকবেন বা অন্যায়ের সাথে যুক্ত থাকবেন, ইডি তাদেরকে তাদের মতন করে ডাকবে। এর সাথে কোথায় রাজনৈতিক অভিসন্ধি, এই গুরু তত্ত্ব উনি খুঁজে পান। ও সমস্যা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসাবে এটা একটা ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হয়েছে, একটা ব্যবসার জায়গা হিসাবে পরিণত হয়েছে। তৃণমূলের নেতা মন্ত্রীরা সেই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলেই তাদের এই বারংবার হাজিরা এবং এমনকি জেলের ঘানি টানার পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমান পরিস্থিতিতে। ধন্যবাদ আপনাকে। বাংলায় ক্ষমতা আসার পরই প্রথম ক্যাবিনেট বৈঠকেই বিজেপি কর্মীদের বিরুদ্ধে থাকা সব মিথ্যে মামলা প্রত্যাহার করা হবে। আর জেলে থাকা প্রত্যেককে প্রতি মাসে 5,000 টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে। বঙ্গযুদ্ধের মধ্যেই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। आंधी है, चुनाव का दिन सुनामी होने वाला है। जनता का सुनामी, गणतंत्र का सुनामी, मूल शहीद उखाड़ फेंकने का काम जनता करेगा। जितना भी फर्जी मामला बीजेपी का खिलाफ हुआ सब पहले कैबिनेट में हम लोग उठा लेगा। और जितना लोग जेल में जाएगा उसका 5,000 रुपया करके महीने में संग्रामी भाता देने का काम बीजेपी सरकार करेगा। এর আগে মথুরাপুরে অমিত শাহ, পরবর্তীতে নরেন্দ্র মোদী ব্রিগেডে এসে একাধিক প্রতিশ্রুতি দিয়ে গেছেন রাজ্যের মানুষের উদ্দেশ্যে। বলা হয়েছে বিজেপি ক্ষমতা এলে সরকারি চাকরিতে 5 বছরের বয়সসীমা ছাড় পাবে যারা সরকারি চাকরিতে ইচ্ছুক তারা। 7ম পে কমিশন চালু হয়ে যাবে 45 দিনের মধ্যে। এমন হাজারো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারী আজকে যে কথা বলছেন তা চর্চার বিষয়।
বাংলায় ক্ষমতা আসার পর প্রথম যে ক্যাবিনেট বৈঠক হবে সেখানেই বিজেপি কর্মীদের বিরুদ্ধে থাকা সব মিথ্যে মামলা প্রত্যাহার করা হবে, আর জেলে থাকা প্রত্যেককে প্রতি মাসে 5,000 টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে। বঙ্গযুদ্ধের মধ্যে এমনটা মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস বিষয়টা কিভাবে দেখছে? রিজু দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রিজু, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, প্রথম হলো মিথ্যে কেস দেওয়ার কথা। মিথ্যে কেসটা প্রমাণ করবে কে? যারা জেলে আছে, শুভেন্দু অধিকারীর কথায়, তাদের তো জেলে কোর্ট পাঠিয়েছে, তৃণমূল কংগ্রেস তো পাঠায়নি। তার মানে শুভেন্দু অধিকারী বকলমে বলছে যে ক্ষমতায় আসার পর থেকেই যত দুষ্কৃতী, যত অপরাধ করে জেলের কোর্টের নির্দেশে জেলে আছে তাদের সবাইকে ছাড়াবে, আর শুধু ছাড়াবে না, তাদেরকে আবার কি ভাতা দিয়ে পুষবে। মানে বুঝতে পারছেন এরা কি প্ল্যান করেছে? এরা পুরো বাংলাটাকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছে। সব দুষ্কৃতী, গুন্ডা, বদমাশদের তো এবার মানে তোষণ শুরু হবে এই বাংলায়। ভালো হচ্ছে শুভেন্দু অধিকারী এই কথা বলছে, কারণ বাঙালি দেখছে, বাংলা দেখছে, বাংলা বিচার করবে। এটা হতে পারে না, এটা হতে পারে না। ওপেন বাংলার বিরোধী দলনেতা যে একজন প্রার্থী, সে বলছে আমরা যদি ক্ষমতায় আসি সব দুষ্কৃতী, দুর্বৃত্ত, দোষী, অপরাধী, ধর্ষক, খুনি সবাইকে আমরা জেল থেকে ছাড়িয়ে দেবো, আর তারপরে তাদের ভাতা দিয়ে পুষবো। বাংলা শুনছে, বাংলা বিচার করবে। 4 মে শুভেন্দু অধিকারী আর বিজেপিকে পত্রপাঠ বিদায় দেবে বাংলা। ধন্যবাদ। পতাকা বধা নিয়ে কেশপুরের কলাগ্রামে তুলকালাম পরিস্থিতি। তৃণমূল বিজেপি সংঘর্ষ, বচসা থেকে হাতাহাতি, জখম এক বিজেপি নেতা। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ দু দলের। এই যে অনেক অফিসার আছে, উনি এখনো সামালতে পারছে না। হ্যাঁ মারো, হাত দিতে দাও, হাত দিতে দাও, হাত দি মারো 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 মারো। হ্যাঁ হ্যাঁ আমাদের করতে দাও, করবে। হ্যাঁ বউ কথা, হ্যাঁ কেন করবো নি? হ্যাঁ আমি মারতে যাই না। হ্যাঁ কেন করবো নি? আমি কেন করবো নি? কেন করবো নি? ক্যামেরা দেখাচ্ছি তো, পুলিশ কেউ মানেনি, পুলিশ কেউ মানেনি। হ্যাঁ যুব মোর্চার ছেলেরা ওখানে পতাকা বাঁধার কাজ করছিল। হঠাৎ করে কিছু তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এসে হঠাৎ করে ওনাদের উপর চড়া হয় এবং বাঁশ, লাঠি, লোহার রড হাতে ছড়া নিয়ে এসে হঠাৎ আক্রমণ করে, প্রচণ্ডভাবে মারধর করেছে। তাতে মাথা দেখছেন, কান দেখছেন, অনেকের হাত দেখছেন ভেঙে গিয়েছে। এর ফলে দেখা গেল উদ্ধার করাও সম্ভব হয়নি, এমনভাবে অনেকভাবে উদ্ধার করা হয়েছে। বিশেষ করে কালকে আপনারা জানেন আমাদের নমিনেশন আছে, সেই নমিনেশনের আগেই ওনারা কেশপুরে আবার একটা সন্ত্রাস চালানোর চেষ্টা করেছে। এই কেশপুরে আবার সে আগেকার সন্ত্রাস চড়িয়ে ঠিক ভোটের আগে এলাকা দখল করার চেষ্টা করছে। এখনো নিচের তলার পুলিশের একটা অংশ তৃণমূল প্রীতি ছাড়তে পারছে না। হবে জঙ্গলরাজ খতম হবে, সাবধান করে দিচ্ছে। এদিকে প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার ক্যানিং পূর্বের দাপুটের তৃণমূল নেতা। দক্ষিণ 24 পরগনার দেউলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আজিজুল মোল্লা গ্রেপ্তার। গণনার পর বিরোধীদের ওপর স্টিম রোলার চালানোর হুমকি দেন আজিজুল মোল্লা। কমিশনের কড়া নির্দেশে অ্যাকশনে নামে পুলিশ, গ্রেপ্তার করা হয়েছে শাসক নেতাকে। চালাবার চেষ্টা করছে। আমাদের 29 তারিখ ভোট এবং 14 মে গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। আমরা খোলা আকাশের নিচে বলে যাচ্ছি, কারণ এর আমাদের জিততে হবে, এর বাইরের পাশে দাঁড়াতে হবে। কালচারটাই হচ্ছে বড় বড় কথা বলা, মানুষের উপরে জুলুম করা, মানুষের বাড়ি গিয়ে বাড়ি ভাঙচুর করা, অত্যাচার করা, এটা ওর কালচার। প্রশাসন কিভাবে চলছে, নির্বাচন কমিশনারের কথা তো দূরে যাক, কারোর কথাই এখানকার লোকাল প্রশাসন শোনে না। ওরা এক মুখ্যমন্ত্রী আর এখানে দলের যিনি মানে এখানকার নেতৃত্ব আছেন, যিনি বড় আর কি পিসা তানার কথা ছাড়া এখানে প্রশাসন কারোর কথা চলে না। তাই আমরা তীব্র প্রতিবাদ জানাই, যেই ধরনের কাজ, যারা এই ধরনের কথাবার্তার মধ্যে যারা থাকে তাদের তীব্র প্রতিবাদ জানাই। যিনি বলেছিলেন যে 4 তারিখের পরে বিরোধীদের উপর রোলার চলবে, আজকে নির্বাচন কমিশন তার উপরে রোলার চালিয়ে। আমরা
ক্যানিং পূর্ববাসী সবাই চায় যে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা লাভ করুক এখানে, এবং যারা বা যে সমস্ত অ্যান্টি সোশ্যাল এই রকমভাবে বিরোধীদের উপরে শাসানি বা চোখ রাঙাচ্ছেন তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সাবধান করছি। আমরা এই ভাঙচুর বা এই ধরনের এই সংস্কৃতিতে আমরা বিশ্বাসী না। প্রথম কথা, তিনি যদি মুখ ফসকে কোনো কথা বলে থাকেন, নির্বাচন কমিশন তানাদের যে আইন রয়েছে, আইন অনুযায়ী অভিযোগ হয়েছে এবং তার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে। নির্বাচন কমিশন যেটা করছেন, অনেকগুলো কাজ করছেন, যেগুলো তো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। আমি নিশ্চয়ই খোঁজখবর নিচ্ছি এবং নিশ্চিতভাবে আইনের পথেই চলবে। তালসারিতে শুটিংয়ে রাহুলের মৃত্যু, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করতে রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের সদস্যরা ইতিমধ্যেই পৌঁছে গেছেন। প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে থানায় আর্টিস্ট ফোরাম, আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা। এর আগেই জানানো হয়েছিল তাদের তরফ থেকে, সেই মোতাবেক আজকে তারা পৌঁছে গেছেন। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করতে তারা ইতিমধ্যে পৌঁছে গেছেন রিজেন্ট পার্ক থানায়। প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে থানায় আর্টিস্ট ফোরাম। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, ভাস্বতী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। ভাস্বতী, কারা কারা রয়েছেন প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে? অভিযোগের বিষয়টা কি, মূল অভিযোগটা ঠিক কি, কি করতে চলেছে? যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে আর্টিস্ট ফোরাম থেকে গতকাল রাতে একটি জরুরি, খুব জরুরি এরকম বলে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয় এবং সেখানে যেটা জানানো হয় সেটা হচ্ছে এই যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, ঠিক কিভাবে মৃত্যু হলো সেইটার বিষয়ে যে জবাবদিহি চাওয়া হয়েছিল প্রযোজনা সংস্থার থেকে, একদিন সময় দেওয়া হয়েছিল, সেখানে যে জবাবদিহি এসে পৌঁছেছে তাতে আর্টিস্ট ফোরাম একেবারেই সন্তুষ্ট নয় এবং সেই কারণেই আজকে থেকে এফআইআর এর প্রক্রিয়া শুরু হলো। তারা জানতে চায় এই মৃত্যু তদন্ত যাতে কিনারা হয়, ঠিক কি কি কারণে হয়েছিল সবকিছু জানার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে আর্টিস্ট ফোরামের তরফে। নজর থাকবে, নজর রাখো। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে থানায় আর্টিস্ট ফোরামের সদস্যরা। রিজেন্ট পার্ক থানায় ইতিমধ্যেই তারা পৌঁছে গেছেন। প্রসেনজিৎ, ঋতুপর্ণা, যিশু সেনগুপ্তরা তারা পৌঁছে গেছেন। সমুদ্রের শুটিংয়ের সময় কেন ছিল না পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা? প্রযোজক সংস্থার জবাবে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম।